ফিরে এলাম বিরতির পর। অবশেষে খুলল শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। 7 দিন বন্ধ থাকার পর কিছুটা স্বস্তিতে দার্জিলিং, কালিম্পং, সিকিমের বাসিন্দারা। গত সপ্তাহে শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে ধস নামায় জাতীয় সড়কের একটা দিক বন্ধ রেখেই যান চলাচল চলতে থাকে। অবশেষে খুলল শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। ফলে কিছুটা হলেও স্বস্তিতে দার্জিলিং, কালিম্পং, সিকিমের বাসিন্দারা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোথাও রাস্তায় মেরামত হয়েছে, আবার কোথাও নতুন করে ধসে বিধ্বস্ত রাস্তা তৈরি করা হয়েছে। তবে ধীরগতিতে সব দিক নজর রেখে চালকদের গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজরও রাখছে প্রশাসন। এই রাস্তা বন্ধ থাকায় পর্যটনে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করা হচ্ছে পর্যটন সংস্থার তরফে। পাহাড়ে দীর্ঘদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছিল। দার্জিলিং, কালিম্পং থেকে সিকিমের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে। জাতীয় সড়কের একটা দিক বন্ধ করে যান চলাচল চলতে থাকে। মঙ্গলবার সকালে শিলিগুড়ি সিকিম সড়ক যোগাযোগের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের লিকুভিরে ফের ভূমি ধস নামে। 29 মাইল মিরিক সহ একাধিক জায়গায় ধস নামতে দেখা যায়। রাস্তার একটা অংশ ভেঙে তিস্তার গর্ভে চলে গিয়েছিল। NHIDC এর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে। জানানো হয় 15 আগস্ট খুলবে জাতীয় সড়ক। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় রাস্তা তৈরির কাজ। এবার অবশেষে 7 দিন পর খুলল এই শিলিগুড়ি সিকিম লাইফলাইন। বাণিজ্যের কথা মাথায় রেখে এই রাস্তা চালু করতে তৎপর হয় প্রশাসন। রাস্তা চালু হলেও পুরোপুরি স্বস্তি এখনো ফেরেনি বলেই মত ওয়াকিবহাল মহলের। কারণ রাস্তা চালু হলেও বেশ কিছু জায়গায় খুব খারাপ অবস্থা, তাই চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ওই রাস্তা দিয়ে অতি সতর্কভাবে চলাচল করতে হবে। উপর থেকে বড় পাথর গড়িয়ে পড়ার আশঙ্কাও থাকছে। এই বিষয়ে কালিম্পংয়ের জেলা শাসক বলেন, সব রকম যানবাহন চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। তবে আমাদের নজর রয়েছে যাতে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি না চালায়। এদিকে রাস্তা বন্ধ থাকায় প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রশাসন সহ পর্যটন ব্যবসায়ীরা এই বিষয়ে বেশ চিন্তিত। ট্যুর অপারেটরদের দাবি, সিকিম যাওয়ার প্রধান সড়ক এটি। এটা বন্ধ থাকায় পর্যটকেরা বেশ সমস্যায় পড়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাহুলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার জানা গিয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাহুলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার জানা গিয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট জালিয়াতির অভিযোগ তোলার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবিধানের 324-5 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে সরানো যায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো একই প্রক্রিয়া, অর্থাৎ সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে হয়। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে হলে সংসদের 2 কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যদিও সেই সংখ্যা বিরোধীদের নেই। ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কার্যত তুলোধনা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন জ্ঞানেশ কুমার দাবি করেন, কমিশনের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে নিশানা করে রাজনীতি চলছে। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এভাবে মিথ্যাকে সত্যি করা যাবে না। জ্ঞানেশ কুমার কংগ্রেসের নেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, রাহুল গান্ধী যেসব অভিযোগ করেছেন 7 দিনের মধ্যে সেগুলি প্রমাণ সহ হলফনামা দিতে হবে, না হলে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মহারাষ্ট্র, কর্ণাটক ও হরিয়ানায় ভোট চুরি হয়েছে। তার দাবি, কমিশন ভোটারের তথ্য নিয়ে কারচুপি করেছে। এর মাধ্যমে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। 7 আগস্ট রাহুল গান্ধী দাবি করেন, বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্র থেকে 1,250,000 ভোট চুরি হয়েছে। এই ভোটেই বিজেপি লোকসভা আসনে জিতেছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।
সোমবার দুদিনের ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে অংশ নেবেন ওয়াং ই। ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে। সোমবার দুদিনের ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে অংশ নেবেন ওয়াং ই। ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে। এই বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্প্রতি শুল্ক সমস্যার জেরে বেড়েছে ভারত আমেরিকা সম্পর্কের টানাপোড়েন। সেই আবহে চীনা বিদেশমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক চাপিয়েছেন। রুশ তেল কেনার জন্য অতিরিক্ত 25% শুল্ক ধার্য করা হয়েছিল। আলাস্কার বৈঠকের পর সেই সমস্যা কিছুটা কমলেও এখনও সমাধান সূত্র অধরা। এর মাঝেই সীমান্ত সমস্যা সহ অন্যান্য বিষয়ে চীনের সঙ্গে আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। ওয়াং এর সফরে ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। এই মাসের শেষেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর। 2020 সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চাপ বাড়ে। মোদীর আসন্ন সফরে সেই বরফ কিছুটা হলেও গলার সম্ভাবনা। জানা গিয়েছে সোমবার বিকেলে দিল্লি পৌঁছাবেন ওয়াং ই। সন্ধ্যে 6টা নাগাদ জয়শঙ্করের সঙ্গে বৈঠক। মঙ্গলবার সকাল 11টায় অজিত ডোভালের সঙ্গে সীমান্ত আলোচনায় অংশ নিতে পারেন চীনা বিদেশমন্ত্রী। মঙ্গলবার বিকেল 5:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে। গত বছর ডিসেম্বরে ডোভাল চীনে গিয়েছিলেন। সেখানে ওয়াং ইর সঙ্গে সীমান্ত আলোচনা হয়। তার আগে কাজানে মোদীর সঙ্গে জিনপিং এর বৈঠক হয়। সেখানেই দুই দেশের আলোচনা ফের শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়। সম্পর্ক মেরামতের উদ্যোগ হিসেবে কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে। পাশাপাশি চীনা পর্যটকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে ভারত। গত 2 মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর চীনে গিয়েছিলেন এসসিও বৈঠকে যোগ দিতে। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের 2 আবদার মানবে না আমেরিকা। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে জানালেন ট্রাম্প। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন কার্যত রাশিয়ার দাবিকেই মান্যতা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি। ভ্লাদিমির পুতিনের জন্য আলাস্কায় লাল গালিচা বিছিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার 3 দিন পর সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি। জেলেনস্কির জন্য ট্রাম্প লাল গালিচা পাতবেন কিনা জানা নেই, তবে বৈঠকের আগে ইউক্রেনের 2 আবদার খারিজ করে দিলেন তিনি। সোমবার সকাল 6:47 সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি জানিয়ে দেন অধুনা রাশিয়া অধিকৃত ক্রিমিয়া আর ফেরত পাবে না ইউক্রেন। এর পাশাপাশি ইউক্রেনের দীর্ঘদিনের আর্জি খারিজ করে ট্রাম্প বলেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোরও অন্তর্ভুক্ত হতে পারবে না জেলেনস্কির দেশ। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন কার্যত রাশিয়ার দাবিকেই মান্যতা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে আপাতত 2 গোল হজম করেই ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি। অন্যদিকে সোমবার ফের যুদ্ধ থামানোর দায় কার্যত জেলেনস্কির ঘাড়েই চাপিয়েছেন ট্রাম্প। লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রায় এখনই রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে পারেন। অবশ্য তিনি যদি সেটা চান তিনি যুদ্ধ চালিয়ে যেতেও পারেন। কেবল মনে রাখবেন এটা কিভাবে শুরু হয়েছিল। তারপরই নিজের পূর্বসূরি বারাক ওবামাকে খোঁচা দিয়ে ইউক্রেনকে নিজেদের অবস্থানের কথা জানান ট্রাম্প। লেখেন ওবামার দেওয়া ক্রিমিয়া আর ফেরত পাবেন না, আর নেটোতেও ইউক্রেন ঢুকতে পারবে না, কিছু জিনিস আর বদলায় না। ট্রাম্পের পর সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন জেলেনস্কিও। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান তিনি ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন। বৈঠকে ডাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। তার লেখায় আসে ক্রিমিয়ার প্রসঙ্গ। জেলেনস্কি লেখেন আমরা সকলেই চাই যুদ্ধ দ্রুত শেষ হোক আর শান্তি চিরস্থায়ী হোক, কিন্তু আগের মতো যেন না হয়। এর আগে ইউক্রেনকে ক্রিমিয়া এবং পূর্ব দিকের একাংশ ডনবাস ছেড়ে দিতে হয়েছিল। প্রসঙ্গত 2014 সালে ওবামার আমলে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। সেই সময় ইউক্রেনের মসনদে ছিল রুশপন্থী এক প্রেসিডেন্ট। ইউক্রেনের পার্লামেন্ট তাকে গদিচ্যুত করে। রাশিয়া অবশ্য বিষয়টিকে পশ্চিমী শক্তির মদতপুষ্ট অভ্যুত্থান হিসেবে দেখেছিল। মস্কোর দাবি ছিল রাশিয়া এবং রুশদের স্বার্থ রক্ষার জন্যই ক্রিমিয়া দখল প্রয়োজন ছিল। ইউক্রেন অবশ্য এই ঘটনাকে সামনে রেখে জাতীয় নিরাপত্তা রক্ষার দাবি জানায়।
সেই সময় থেকেই নেটোর অন্তর্ভুক্ত হওয়ার আর্জি জানিয়ে আসছে তারা। ইউক্রেনের এই পদক্ষেপকে আবার ভালোভাবে নেয়নি পুতিনের দেশ। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। 3.5 বছর পরেও সেই যুদ্ধ চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের ইয়েমেনে আক্রমণ করল ইসরায়েল সেনা। এবার হুথি নিয়ন্ত্রিত হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে, তাদের ওপর হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এই আক্রমণ করা হয়েছে। ফের ইয়েমেনে আক্রমণ করল ইসরায়েল। এবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ভোরে হুথি নিয়ন্ত্রিত হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্র। ইসরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে, তাদের ওপর হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এই আক্রমণ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, রাজধানী সানার কাছে হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে এই হামলা চালিয়েছে নৌবাহিনী। শনিবার হুথি সমর্থিত আল মাসিরা টিভি জানিয়েছে যে ইসরায়েলি আগ্রাসনে হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর থেকেও আগুনও লাগে, যা নিয়ন্ত্রণ করা হয়েছে। ইয়েমেনের উপপ্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে জরুরি পরিষেবার কর্মীরা বড় ক্ষতি এড়াতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারা 2টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানা গিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, এই বিদ্যুৎ কেন্দ্র হুথি যোদ্ধারাই ব্যবহার করছিল, কিন্তু তারা এই বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করার সপক্ষে প্রমাণ দেয়নি এখনো। ইসরায়েলি সংবাদ মাধ্যমে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। আমেরিকা এবং ব্রিটেনও এর আগে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালিয়েছে। গত মে মাসে আমেরিকা হঠাৎ একটি চুক্তির কথা ঘোষণা করে। তাতে বলা হয়, আমেরিকা হুথিদের ওপর বিমান হামলা না করলে হুথিরা লোহিত সাগরের জাহাজে হামলা বন্ধ করবে। তবে হুথিদের দাবি, এই চুক্তিতে ইসরায়েলের আক্রমণ না করার কথা বলা হয়নি। যুদ্ধবিরতি ঘোষণার আগে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে 250 জনেরও বেশি মানুষকে হত্যা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতিতে বোমা বর্ষণ বন্ধ হবে। এই চুক্তি করার সময় ইসরায়েলকে কিছু জানানো হয়নি বলেও রাজনৈতিক মহলের ধারণা। পরবর্তীকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন যে প্রয়োজনে তার দেশ একা নিজেদের রক্ষা করবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।